নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস গণদেবতা। আজ গণদেবতা উপন্যাসের 20তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। ফাগুনের 8, চৈত্রের 8, সেই তিল দায়ে কাঠ। ফাগুনের 2য় সপ্তাহ হইতে চৈত্রের প্রথম সপ্তাহের মধ্যে তিল ফসল পাকিলে সেবারে চূড়ান্ত ফসল হয়। সেই তিল ফসল দা ভিন্ন কাস্তেতে কাটা যায় না। এবার তিল নাবি, সবে ফুল ধরেছে। পাকিতে বৈশাখের প্রথম সপ্তাহ, কাজেই ফসল ভালো হবে না। ভোরবেলায় মাঠে ঘুরিয়া চাষের জমি তদারক করিয়া দেবু ফিরিতেছিল। এ বৎসর মাঘ হইতে আর বৃষ্টি হয় নাই। বৃষ্টির অভাবে এখনও কেহ আখ লাগাইতে পারে নাই। ময়ূরাক্ষীর জল একেবারে শীর্ণ ধারায় ওপারে জংশন শহরের কোল ঘেঁষিয়া বহিতেছে। বান দিয়া জল এপারে আনিতে পারিলে সিঁচ করিয়া চাষের কাজ চলিত। কিন্তু এ বাঁধ বাঁধা বড় কষ্টসাধ্য। এপার হইতে ওপার পর্যন্ত ময়ূরাক্ষীর গর্ভে বাঁধ দিতে হইবে। অন্তত 4-5 হাত উঁচু না করিলে চলিবে না। সে করিবে কি? 4-5খানা গ্রামের লোক একজোট হইয়া না লাগিলে তাহা সম্ভবপর নয়। এখন আখ লাগাইলে সে আখের বিনাশ হইত না। বর্ষা পড়িবার পূর্বেই হাত 2 না হোক অন্তত 1.5 হাত উঁচু হইয়া উঠিত। পটল লাগানোও হইল না। পটল রুইলে ফাল্গুনে, ফল বাড়ে দ্বিগুণে। শ্রীহরি কিন্তু সব লাগাইয়া ফেলিয়াছে। আপনার জমিতে 2-3টা কাঁচা কুয়া কাটিয়াছে। ঢেঁড়ায় জল তুলিয়া সিঁচনের ব্যবস্থা করিয়াছে। শ্রীহরির কুয়া হইতে জল লইয়া ভবেশ হরিশও কাজ করিয়া লইয়াছে। দেবু ভাবিতেছিল একটা কুয়া কাটাইবার কথা। পটল যাক, কিন্তু আখ না লাগাইলে কি করিয়া চলিবে? বাড়িতে গুড় না থাকিলে চলে? ময়ূরাক্ষীর চর ভূমিতে অল্প খুঁড়িলেই জল অতি সহজেই পাওয়া যাইবে। 8-10 হাত গর্ত করিলেই চলিবে। টাকা হয়তো 15 খরচ। কিন্তু এদিকে যে বিলুর হাতের মজুদ টাকা সব শেষ হইয়া আছে। শ্রীহরির স্ত্রী গোপনে ধার দিয়াছে। দুর্গার মারফতে দোকানেও কিছু ধার হইয়া আছে। ধান এবার ভালো হয় নাই। মজুদ যাহা আছে বিক্রি করিতে ভরসা হয় না। সম্মুখে বর্ষা আছে। চাষের খরচ, সংসার খরচ, অনেক দায়িত্ব। গম যব তাও ভালো হয় নাই। গম 1.5 মণ, যব মাত্র 30 সের। কলাই যাহা হইয়াছে সে সংসারেই লাগিবে। আর স্কুলের চাকরি নাই। মাস মাস নগদ আয়ের সংস্থান গিয়াছে। এখন সে কি করিবে? অথচ এই অবস্থায় গোটা গ্রামটাই যেন তাহাকে টানিয়াছে সহস্র সমস্যা লইয়া। যতীনের কথা মনে হইল, দ্বারকা চৌধুরীর কথা মনে হইল।
গ্রামে ঢুকিতেই দেখা হইল ভূপালের সঙ্গে। চৌকিদার পেটিটা কাঁধে ফেলিয়া সে সকলেই বাহির হইয়াছে। ভূপাল প্রণাম করিল। পেনাম। প্রতি নমস্কার করিয়া দেবু চলিয়া যাইতেছিল। ভূপাল সবিনয়ে বলিল, পণ্ডিত মশাই, আমাকে কিছু বলছো? আজ্ঞে হ্যাঁ, গিয়েছিলাম বাড়িতে, ফিরে আসছি। কি বলো? আগে খাজনা আর ইউনিয়ন বোর্ডের ট্যাক্স। আচ্ছা, পাবে। ভূপাল খুশি হইয়া বলিল, এই তো মশাই মানুষের মতন কথা। তা না, ডাক্তারবাবু তো মারতে এলেন, ঘোষাল মশাই বলে দিলে নেহি দেঙ্গা, আর সবাই তো ঘরে নুকিয়ে বসে থাকছে। মেয়ে ছেলেতে বলছে বাড়িতে নাই, আর এদিকে আমি গাল খাচ্ছি। হাসিয়া দেবু বলিল, না থাকলেই মানুষকে চোর সাজতে হয় ভূপাল। আপনি ঠিকই বলেছেন। ভূপাল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কার ঘরে কি আছে বলুন? গোটা মাঠটার ধানই তো ঘোষমশাইয়ের ঘরে এসে উঠল গো। বর্ষার ধান শোধ দিতেই তো সব ফাঁক হয়। সত্যি, লোকে দেয় কি করে? কিন্তু আমিই বা কি করি বলুন? আমারই এ হয়েছে মরণের চাকরি। বাড়িতে আসিয়া দেবু দেখিল বিলু তাহার জন্য চা করিয়া বসিয়া আছে। সে আশ্চর্য হইয়া গেল। এ কি? বিলু লজ্জিত ভাবেই বলিল, দেখো দেখি হয়েছে কি না। কামার বউকে শুধিয়ে এলাম, নজরবন্দির চা কামার বউ করে কি না। তা না হয় হলো, কিন্তু করতে বলবে কে? তুমি যে বললে জেলে রোজ নজরবন্দিদের কাছে চা খেতে। হ্যাঁ, তা খেতাম, কিন্তু তাই বলে এখনও খেতে হবে তার মানে কি? না, আর খরচ বাড়িও না বিলু। বেশ, এক কৌটো চা আনিয়েছি, সেটা ফুরিয়ে যাক, তারপর আর খেও না। এক কৌটো চা আনিয়েছ? দুর্গা এনে দিয়েছে কাল সন্ধেবেলা। দেবুর ইচ্ছে হইল চায়ের বাটিটা উপুড় করিয়া ফেলিয়া দেয়, কিন্তু বিলু ব্যথা পাইবে বলিয়া সে তাহা করিল না। বলিল, আজ করেছ, কিন্তু কাল থেকে আর করো না। চায়ের কৌটোটা থাক, ভালো করে মুড়ে রেখে দাও। ভদ্রলোকজন এলে কি বর্ষায় বাদলায় সর্দি টর্দি করলে খাওয়া যাবে। না। দেবু বিস্মিত হইয়া প্রশ্ন করিল, মানে? তোমার কষ্ট হবে না? হবে না? হবে, আমি জানি। কি আশ্চর্য! বিরক্তিতে বিস্ময়ে দেবু বলিল, আমার কষ্ট হবে কি না আমি জানব না, তুমি জানবে? বেশ, করবো না চা। মুহূর্তে বিলুর চোখ দুটো জলে ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে মুখ ফিরাইয়া সে চলিয়া গেল। দেবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। এই বোধহয় তাহাদের জীবনে প্রথম দ্বন্দ্ব। বিলুকে আঘাত দেওয়ার দুঃখ বড় মর্মান্তিক হইয়া দেবুর অন্তরে বাজিল। মুনিম মশাই! দেবুর কৃষাণ আসিয়া দাঁড়াইল। কি রে? আগে এবার তো একখানা কোদাল না হলে চলবে না। নতুন চাই? লোহা চাপিয়ে হয় না? না, আগে গেল বাড়ি লাগতো, তা আপনি ছিলেন না, লোহা দিয়ে কোনো রকমে চালিয়েছি।
ক্ষয়ে এই এই এতটুকুন হয়ে গিয়েছে, সার কেটে পাল্টানোই যাচ্ছে না। সার কাটছো না কি? জল দিচ্ছ তো? চলো তো দেখি। চৈত্র মাসে সার প্রস্তুতের গর্তে সঞ্চিত আবর্জনাগুলিকে কোদাল দিয়ে উপরের নতুন না পচা আবর্জনা নিচে ফেলিয়া নিচের পচা আবর্জনা যাহা সারে পরিণত হইয়াছে সেগুলি ওপরে দেওয়ার বিধি। সঙ্গে সঙ্গে ভারে ভারে জল। দেবুর বাড়ির সার কোনো মতে কাটিয়া পাল্টানো হইয়াছে। কৃষাণটি কোদালটা দেখাইল। সত্যি সেটা ক্ষয় পাইয়া ছোট হইয়া গিয়াছে। উহাতে চাষের কাজ চলিবে না। চাষের কাজে ভারী কোদাল চাই। সেকালে শক্তিমান চাষিরা যে কোদাল চালাইত তাহার ওজন 5 সেরের কম হইত না। 7-8 সের ওজনের কোদাল চালাইবার মতো সক্ষম চাষিও অনেক ছিল। দেবু বলিল, বেশ, কোদাল একখানা কি করবে? বরাত দিয়ে করাবে না কিনবে? কেনা জিনিস ভালো হয় না, তবে সস্তা বটে। কিন্তু কামার কোথায়? অনিরুদ্ধ তো কাজের বার হয়েছে। অন্য কামার যাকেই দেবে কাল দেবো বলে 2 মাসের আগে দেবে না। তবে তাই কিনেই দেন। আর শন চাই, হালের জুতি চাই। রাখালটা বলছিল গরুর দড়িও ছিঁড়েছে। দেবু একটা কাজ পাইয়া খুশি হইল। শন পাকাইয়া দড়ি করার কাজ। পল্লীগ্রামে নিষ্কর্মার কর্ম, বুড়োর কাজ। সে তখনই ঢেঁড়া শন লইয়া আসিল। দড়ি পাকাইতে পাকাইতে সে ভাবিতেছিল, কি করিবে সে? কৃষাণ কিছুক্ষণ পরে আবার আসিয়া দাঁড়াইল। আর একটা কথা বলছিলাম মুনিব মশাই। কি বলো? পাড়ার লোকে সবাই আসবে আপনার কাছে, তা আমাকে বলেছে তুই বলে রাখিস পণ্ডিত মশাইকে। কি ব্যাপার কি? আগে চণ্ডীমণ্ডপে 8 চালা ছাওয়াতে আমরা বেগার দিই, তা এবার ডাক্তারবাবু ঘোষাল সব কমিটি করেছেন। ওরা বলেছেন পয়সা নিবি তোরা, বেগার কেনে দিবি? চণ্ডীমণ্ডপ জমিদারের, জমিদারকে খরচ দিতে হবে। দেবু চুপ করিয়া রহিল। আপনার গৃহকর্মে মন দিয়া দড়ি পাকাইতে পাকাইতে সে ভবিষ্যতের কথা ভাবিতেছিল একটা দোকান করিবে সে, এবং তাহার সঙ্গে ভালো করিয়া চাষ। প্রয়োজন মতো সে নিজে লাঙল ধরিবে। এখন কিছু না করিলে সংসার চলিবে কিসে? কৃষাণটা আবার বলিল, আমরা তাই ভাবছি। ডাক্তারবাবু কথাটি মন্দ বলেন নাই। চণ্ডীমণ্ডপে জমিদারের কাছারি হয়, ভদ্রলোকের মজলিস হয়। তোদের সঙ্গে চণ্ডীমণ্ডপের লেপচ কি? বিনা পয়সায় কেনে খাটবি? আবার এদিকে ঘোষমশাই লোক পাঠাচ্ছেন, কবে বেগার দিবি? ঘোষমশাই গায়ের মাথার নোক, আবার গোমস্তা হয়েছেন। ওর কথাই বা ঠেলি কি করে? তার উপর গ্রাম দেবতাও বটে। তাই সব বলছে পণ্ডিত মশাইয়ের কাছে যাব। উনি যেমনটি বলবেন তেমনটি শিরোধার্য আমাদের।
দেবুর মন প্রাণ ঠিক গত কল্লোকার মতো হাঁপাইয়া উঠিল। কিছুক্ষণ অপেক্ষা করিয়া কৃষাণটি ডাকিল, মনিব মশাই। আমি এখন কিছু বলতে পারলাম না নোটন। আপনি যা বলবেন আমরা তাই করব, সে আমাদের ঠিক হয়ে রইছে। সে উঠিয়া গেল। দেবুর হাতের শন ঢেঁড়া নিশ্চল হইয়া গিয়াছিল। সে সম্মুখের দিকে চাহিয়া বসিয়া রহিল। চণ্ডীমণ্ডপে লোকজনের সাড়া উঠিতেছে, সেখানে খাজনা আদায় চলিতেছে। সঙ্গে সঙ্গে খাতকদের কাছে শ্রীহরির পাওনার হিসাবও চলিতেছে। আখেরি কিস্তি, বৎসরের শেষ। তামাদি যাহাদের, তাহাদের উপর নালিশ হইবে। শ্রীহরির ধানের পাওনা হিসাব করিয়া উসুল বাদে যাহা থাকিবে, আগামী বৎসর তাহার জের চলিবে। যাহার উসুল নাই, তাহার আসল সুদ এক হইয়া আগামী বৎসরের জন্য আসল হইবে। শ্রীহরির গোয়াল ঘরগুলি ছাওয়ানো হইতেছে, চালের উপর ঘরামিরা কাজ করিতেছে। চাষিদের ঘর ছাওয়ানোর কাজ প্রায় শেষ হইয়া গিয়াছে। সকলে নিজেরাই বাড়ির কৃষাণ রাখাল লইয়া ঘর ছাওয়াইয়া লয়। দেবুরও অবশ্য ছাওয়ানোর কাজ না জানা নয়, কিন্তু পণ্ডিতি গ্রহণ করিয়া আর সে এ কাজ করে না। এবার করিতে হইবে। তাহার ঘর এখনো ছাওয়ানো হয় নাই। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। সালাম পণ্ডিতজি। ইছুশেক পাইকার আরও ২-৩ জনের সঙ্গে পথ দিয়া যাইতেছিল। দেবুকে দেখিয়া সে সম্ভাষণ করিয়া দাঁড়াইল। সঙ্গে তাহার সঙ্গীরাও সম্ভাষণ করিল। সালাম। সেলাম। ভালো আছো ইছু ভাই? তোমরা ভালো আছো সব? হ্যাঁ। আপনি শরিফ ছিলেন? হ্যাঁ। তা আপনাকে আমরা 1000বার সালাম করেছি। হ্যাঁ, মরদের বাচ্চা মরদ বটে। মসজেদে আমাদের হামেশাই কথা হয় আপনাকার। মনু মিয়া, খালেক সাহেব, গোলাম মির্জা আসবে একদিন আপনার সাথে মোলাকাত করতে। দেবু প্রসঙ্গটা পাল্টাইয়া দিল। কোথায় এসেছিলে? এই গাঁয়েই বটে। কিস্তির সময় ছাগল গরু 2-4টে বেচবে তো, তা ধরেন। এ হলো আমাদের কেনা বেচার গাঁও, তাই টাকা কড়ি নিয়ে এসেছিলাম। আর কেনা হলো না তো উঠেই গিয়েছি। কিন্নেওয়ালা হয়ে গেল। আপনার তো একটা বলদ বুড়ো হয়েছে পণ্ডিত মশাই। আপনি নেন কেনে একটা বলদ? এবার আর হয় না ইছু ভাই। আপনি নেন, বুড়ো বলদটা দেন আমাকে। বাকি যা থাকবে দিবেন আমাকে ইহার পরে। না হয় কিছু ধান ছেড়ে দেন। ধানের পাইকার আমার সাথে। দেবু হাসিল। না ভাই, থাক। আচ্ছা, তবে থাক। ইছুর দল সেলাম করিয়া চলিয়া গেল। পাকা ব্যবসাদার ইছু। মানুষের টাকার প্রয়োজনের সময় সে টাকা লইয়া উপস্থিত হইবেই। কাহার বাড়িতে কোন জন্তুটি মূল্যবান, সে তাহার নোখাগ্রে। কিন্তু মনু মিয়া, খালেক সাহেব, গোলাম মির্জা তাহার সহিত দেখা করিতে আসিবে কেন? সে মনে মনে অস্বস্তি অনুভব করিল। ইহারা সম্ভ্রান্ত লোক,
বড় চাষি, ব্যবসায়ী। রাখাল ছোঁড়া আসিয়া দেবুর শিশুটিকে নামাইয়া দিয়া বলিল, আপনি একবার ল্যান মুনিম মশাই, আমাকে কিছুতেই ছাড়ছে না, গরু চড়াইতে যাবে আমার সাথে। ছোঁড়াটা হি হি করিয়া হাসিতে হাসিতে খোকাকে বলিল, ন্যাকাপড়া কর বাবার কাছে, গরু চড়াতে যেতে নাই, ছি। দেবু সাগ্রহে খোকাকে বুকে তুলিয়া লইল। ছেলেটাও তেমনি। বিলু তাহাকে বেশ তালিম দিয়াছে। সে গম্ভীর মুখে আরম্ভ করিল, কলো 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 কলো। কি হচ্ছে পণ্ডিত? বলিয়া এই সময় অনিরুদ্ধ আসিয়া বসিল। এখন সে প্রকৃতিস্থ, মুখে মদের সামান্য গন্ধ উঠিতেছে, কিন্তু মাতাল নয়, হাতে একটা লোহার টাঙ্গি। হাসিয়া দেবু বলিল, চেতন হয়েছে অনি ভাই? কোনো লজ্জাবোধ না করিয়া অনিরুদ্ধ হাসিয়া বলিল, কাল একটুকু বেশি হয়েছিল বটে। দেবু বলিল, ছি অনি ভাই, ছি। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করিয়া বলিল, তারপর অকস্মাৎ খানিকটা হাসিয়া বলিল, ও তুমি জানো না দেবু ভাই, রস তুমি পাও নাই, তুমি বুঝবে না। তিরস্কার করিয়া দেবু বলিল, তোমার জমি নিলামে উঠিতেছে। কি নিলাম হয়েছে? ঘরে পরিবারের অসুখ, আর তুমি মদ খেয়ে বেড়াও, পয়সা নষ্ট করো। পয়সা আর বেশি খরচ আমি করি না, এখন পচাই মদ খাই। এখন জমি নিলামের কথাই তোমাকে বলতে এসেছি। আর পরিবারের অসুখ তো আমি কত ভুগবো বলো? তুমি তো এমন ছিলে না অনি ভাই। কে জানে, মদ তো আমি বরাবরই একটু আধটু খাই। আমি তো অন্যায় কিছু বুঝতে পারি না। বুঝতে পারো না? পৈতৃক ব্যবসা তুলে দিলে, ছোট লোকের মতো পচাই ধরেছ, যেখানে সেখানে খাও, শোও। কি করব? অনিকামারির দাঁ, খুর, গুপ্তি কিনবে কে? কোদাল, কুড়ুল, ফাল তাও এখন বাজারে মেলে, সস্তা। গায়ে কাজ করলে শালারা ধান দেয় না। কি করব? আর পচাই, পয়সায় কুলোয় না। কি করব? কি করবে? তোমার বোধ শক্তিও লোপ পেয়েছে অনি ভাই। কে জানে, দুর্গার ঘরে খাও অনি ভাই, তার ঘরে তুমি রাত কাটাও। দুর্গার নাম করো না পণ্ডিত, নেমক হারাম, পাজি, শয়তানের এক শেষ। আমাকে আর ঘরে ঢুকতে দেয় না। অনিরুদ্ধের এই নির্লজ্জ স্বীকারোক্তিতে দেবু চুপ করিয়া রহিল। অনিরুদ্ধ বলিয়া গেল, জানো পণ্ডিত, দুর্গার জন্য আমি জান দিতে পারি, এখনো পারি। দুর্গাই আমাকে নিজে থেকে ডেকেছিল। তখন আমার পরিবার পাগল, মিছে কথা বলবো না। সে সময় দুর্গা আমার পরিবারের সেবা পর্যন্ত করেছে, টাকাও দিয়েছে। দারোগা ওর এককালের আসনাইয়ের লোক। দারোগাকে বলে নজরবন্দির জন্য আমার ঘরখানা ভাড়া করিয়ে দিয়েছে, মাসে 10 টাকা ভাড়া। কিন্তু ওর সব চোখের নেশা, যাকে যখন ভালোবাসে তখন তার উপর মন যায়। এখন ওই নজরবন্দির ওপর
নজর পড়েছে। ছি অনিরুদ্ধ, ছি। যতীনবাবুর দোষ আমি দিই না, ভালো লোক, উঁচু ঘরের লোক, পদ্মকে মা বলে। আমি পরখ করে নিয়েছি, যাগ্গে ও কথা, মরুগ্গে দুর্গা। এখন যা বলতে এসেছি শোনো। বাকি খাজনার ডিক্রি জারি হয়ে গিয়েছে, জমি এইবার নিলামে চড়বে। এ ঝঞ্ঝাট আমি রাখবো না। এখন বিক্রি করে দিয়ে যা পাই তোমাকে ভাই দেখে শুনে আমার জোতটি বেচে দিতে হবে। বেচে দেবে? দেবুর বিস্ময়ের আর অবধি রহিল না। হ্যাঁ, তারপর? সে যা হয় করব, ছিঁড়ে গোমস্তাকে আমি খাজনা দেব না। পাগলামি, তবে যাক, এমন নকড়া ছকড়ায় নিলেম হয়ে যাক। আমার দ্বারা কিছু হবে না, বাকি খাজনার টাকাটা জোগাড় করো। হয় খাজনার পরিমাণ দামের মতো জমি বেচে দাও, নয় ধার পাও তো দেখো। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অনিরুদ্ধ বলিল, দেবু ভাই, বাঁকুড়ি সম্পত্তি ছেড়ে দেবো মনে করলে বুক ফেটে যায়। জানো পণ্ডিত, ওই 4 বিঘে বাঁকুড়ি আগে ঠাকুরদাদার আমলে 7খানা টুকরো টুকরো জমি ছিল। কেটে কুটে 7খানাকে ঠাকুরদাদা করেছিল 3খানা। বাবা 3খানাকে কেটে করেছিল 2খানা। 3.5 বিঘা বাঁকুড়ি আর 10 কাঠা ফালি। 2খানাকে কেটে আমি করেছি 1খানা 4 বিঘে বাঁকুড়ি। টপ টপ করিয়া বড় বড় কয়েক ফোঁটা জল তাহার চোখ হইতে ঝরিয়া পড়িল। দেবু তাহার পিঠে হাত বুলাইয়া বলিল, কেঁদো না অনি ভাই, তুমি সক্ষম ব্যাটা ছেলে। তুমি মন দিয়ে কাজ করলে তোমার কিছুর অভাব হতে পারে না। বিচিত্র হাসিয়া অনিরুদ্ধ বলিল, 1000 মন পাতিয়ে কাজ করলেও কামারের কাজ করে আর অভাব ঘুচবে না পণ্ডিত। উপায় এক, কলে কাজ। তাই দেখব এবার। দুর্গা আমাকে বলেছিল একবার, আমি গা করি নাই। কেশব কামারের ছেলে, হিতু কামারের নাতি, আমি কলের কুলি হব? ওই সব কি না কি জাতের মিস্ত্রিদের তাবেদার হয়ে থাকব? জানো দেবু, এমন দা আমি গড়তে পারি যে এক কোপে ছেলেদা বাঘের গলা নেমে যাবে। অনিরুদ্ধকে শান্ত করিবার জন্যই রহস্য করিয়া দেবু বলিল, সেই তো তোমার ভুল অনি ভাই। ও দা দিয়ে লোকে কি করবে বলো? বাঘ কাটতে যাবে কে? অনিরুদ্ধ এবার হাসিয়া ফেলিল। দেবু বলিল, টাকা যদি ধার পাও তো দেখো অনি ভাই, জমি রাখতেই হবে। তারপর মন দিয়ে কাজকর্ম করো। কলে কলেই কাজ করো আপাতত, ক্ষতি কি? অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অনিরুদ্ধ বলিল, তুমি বলছো? আর একটু চুপ করিয়া থাকিয়া বলিল, তাই দেখি। পথে বাহির হইয়া অনিরুদ্ধ বাড়ি গেল না। বাড়ি তাহার ভালো লাগে না। পদ্ম তাহাকে চায় না, সেও পদ্মকে চায় না। নিক্তির ওজনে চরিত্রবান সে কোনো দিনই নয়, কিন্তু পদ্মের প্রতি ভালোবাসার অভাব তাহার কোনো দিন ছিল না। চরিত্রহীনতার ব্যভিচার ছিল তাহার খেয়াল পরিতৃপ্তির গোপন পন্থা।
উন্মত্ত দেহলালসার দাহ নিবৃত্তির জন্য পঙ্কস্নান। অকস্মাৎ কোথা হইতে জীবনে একটা দুর্যোগ আসিয়া সব বিপর্যস্ত করিয়া দিল। সেই দুর্যোগের মধ্যে দুর্গা আসিয়া দাঁড়াইল মোহিনীর বেশে। শুধু মোহিনীর রূপ লইয়াই নয়, অফুরন্ত ভালোবাসাও দিয়েছিল দুর্গা, সেবা যত্ন, এমনকি নিজের পার্থিব সম্পদও সে তখন অনিরুদ্ধের জন্য ঢালিয়া দিতে চাহিয়াছিল। কিছু দিয়াছেও। তাছাড়া দুর্গার সঙ্গ তাহাকে যে তৃপ্তি দিয়াছে, পদ্ম তাহার সুস্থ সবল যৌবন পরিপূর্ণ দেহ লইয়াও সেরূপ তৃপ্তি দিতে পারে নাই। তাহার বুকে আছে এক বোঝা মাদুলি। চিরদিন সে তাহাতে বেদনা অনুভব করিয়াছে। আচার বিচার ব্রত বার পালনের আগ্রহে, সুচিতা বোধের উগ্রতায় পদ্ম তাহাকে অস্পৃশ্যের মতো দূরে ঠেলিয়া রাখিয়াছে। তাহার ভালোবাসায় যত্নের আধিক্য, মমতার আতিশয্য অনিরুদ্ধকে পীড়া দিয়াছে। সংকোচ শূন্য অধীরতায় দুর্গার মতো বুকে ঝাঁপ দিয়া পড়িত সে। কোনোদিনই পারে নাই। সমস্ত দিন আগুনের কুণ্ড জ্বালিয়া তাহারই সম্মুখে বসিয়া সর্বাঙ্গে ঝলসাইয়া সে বাড়ি ফিরিয়া একটু করিয়া মদ খাইত। কিন্তু এই দেহ মন লইয়া পদ্মের সম্মুখে দাঁড়াইলে তাহার নেশার আগ্রহ সব যেন হিম হইয়া যাইত। দুর্গার মধ্যে আগুন ও জল দুইই আছে, একাধারে জ্বলিবার ও জুড়াইবার উপাদান। তাহার যৌবনে আছে আবেগময়ী মানবীর ঈষদুষ্ণ স্বাদ, তাহা অনিরুদ্ধকে উন্মত্ত করিয়া তুলিয়াছে। তাহার ভালোবাসায় আছে সর্বস্ব ঢালিয়া দিবার আকুতি। কামারশালা অচল হইলে কর্মহীন অনিরুদ্ধ বিশ্বগ্রাসী অবসাদ হইতে বাঁচিবার জন্য সস্তা মদ ধরিবার সময়টিতেই দুর্গা আক্রোশবশে ছিরুকে ছাড়িয়া তাহাকে সাগ্রহে জড়াইয়া ধরিয়াছিল। সেই চরম আত্মসমর্পণের মধ্যে দুর্গার নিকট সে আপনাকে বিলাইয়া দিয়েছিল। কিন্তু দুর্গা সহসা একদিন তাহাকে পরিত্যাগ করিয়া সরিয়া দাঁড়াইয়াছে। নূতনের মোহে দুর্গা তুষানল ও মরীচিকা দুই। সে পাষাণী, বিশ্বঘাতিনী, মায়াবিনী। হঠাৎ সে চমকিয়া উঠিল। এ কি! এ যে অন্যমনস্কভাবে চলিতে চলিতে একেবারে বায়েনপাড়াতেই দুর্গার ঘরের সামনে আসিয়া উপস্থিত হইয়াছে। দুর্গা উঠানে দুধ মাপিতেছে, রোজের দুধ দিতে যাইবে। সে ফিরিল তাড়াতাড়ি। পাড়াটা পার হইয়া সে মাঠের ধারে আসিয়া দাঁড়াইল। দুর্গা তাহাকে পরিত্যাগ করিয়াছে। সেই বা দুর্গার পিছনে ঘুরিবে কেন? সেও পরিত্যাগ করিবে। দেবু তাহাকে ঠিক কথাই বলিয়াছে। এখন সে বুঝিতে পারিতেছে তাহার কত পরিবর্তন হইয়াছে। ছি ছি, কেশব কর্মকারের ছেলে, হিতু কর্মকারের নাতি, সে মুচির মেয়ের ঘরে পড়িয়া থাকে তাহার উচ্ছিষ্ট দেহখানার লোভে, তাহার দুই চারিটি টাকা পয়সার প্রত্যাশায়। ছি, সে না সক্ষম বেটা ছেলে, একজন নামকরা লোহার কারিগর। পরক্ষণেই সে হাসিল। লোহার কারিগরের আর মান নাই, নামও নাই।
4 আনার বিলাতি চাকু ছুরির নামের গলা দুফাঁক হইয়া গিয়াছে। সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। যাক, নাম যাক, মানও যাক, জানটাই থাকুক। চাল কলে তেল কলে নাটবল্টু কষিয়া হাতুড়ি ঠুকিয়া মিস্ত্রি হইয়াই বাঁচিয়া থাকিবে সে। জোতটাকেও বাঁচাইতে হইবে। ঠাকুরদাদার মাথার ঘাম পায়ে ফেলিয়া নিজের হাতে কাটা জমি, বাবার কাটা জমি, তাহার নিজের হাতে কাটা ওই বাকুড়ি, তাহার সোনার বাকুড়ি, লক্ষ্মী জোল, তাহার মা অন্নপূর্ণা। আপনা হইতেই তাহার দৃষ্টি সম্মুখের শস্যশূন্য মাঠের উপর দিয়া প্রসারিত হইয়া নিবদ্ধ হইল 4 বিঘার বাকুড়ির উপর। সে চলিতে আরম্ভ করিল। আসিয়া বাকুড়ির আইলের উপর বসিল। আইলের মাথায় একটা কয়েত বেলের গাছ। গাছটা লাগাইয়াছিল তাহার পিতামহ। বাল্যকালে তাহার বাপ চাষ করিত। সে আসিত বাপের ও কৃষাণের খাবার লইয়া। আসিয়া ওই গাছ তলায় বসিত। জ্বর জ্বালার পর কতদিন এখানে আসিয়া নুন দিয়া কয়েত বেল খাইয়াছে। লক্ষ্মী পুজোতে, পর্বে পার্বণে এই ধানের চালে হইয়াছে অন্ন। ওই কয়েত বেল গুড় নুন দিয়া মাখিয়া হইয়াছে চাটনি। অনেকক্ষণ বসিয়া থাকিয়া অনিরুদ্ধ সংকল্প লইয়া উঠিল, এ জোত তাহাকে রাখিতেই হইবে। সে চলিল আকুলিয়া গ্রামের কাবুলি চৌধুরীর কাছে। ফেলারাম চৌধুরী কঙ্কনা স্কুলের মাস্টার। তাহার সুদি কারবার আছে। খুব চড়া সুদ ও ভয়ঙ্কর তাগাদার জন্য অনেক লোকে বলে কাবুলি, অনেকে বলে অজগর। তাহার গ্রাসে পড়িলে নাকি আর বাহির হওয়া যায় না। অনেকে বলে খুনে। একবার একটা চোর ধরিয়া চৌধুরী চোরটাকে খুন করিয়া ফেলিয়াছিল। চৌধুরীর জমির ক্ষুধা প্রবল। ভালো সম্পত্তি হইলে চৌধুরী টাকা দিবেই। সে আকুলিয়া গ্রামের পথই ধরিল। চৌধুরী লেখাপড়া জানা লোক, বিএ পাস। এদিকে আবার সংস্কৃতেও কি একটা পরীক্ষা দিয়েছে। স্কুলে সে হেড পণ্ডিত। কিন্তু আসলে সে একজন প্রথম শ্রেণীর আঙ্কিক। সুদ কষিতে তাহার কাগজ কলম দরকার হয় না। চক্রবৃদ্ধি হারে 10-20 বৎসরের সুদ মুখে মুখে হিসাব করিয়া দেয়। তবে সুদকে আসলে পরিণত করিয়া সেটা উসুলের হিসেব আলোচনার সময় 2-4টি সংস্কৃত শ্লোক আওড়াইয়া অঙ্কগুলোকে রসায়িত অথবা পরমার্থিক তত্ত্বমণ্ডিত করিয়া দেয়। অনিরুদ্ধ বলিল, আমি ঠিক সময়ের মধ্যে টাকা শোধ করব চৌধুরী মশাই। আমি ফাঁকিবাজ নই। আর পালিয়ে বেরিয়ে দেখা করব না, সে স্বভাবও আমার নয়। চৌধুরী হাসিল। ফাঁকি দেবার উপায় নাই বাবা, আর পালিয়েই বা যাবি কোথায়? এই বলিয়া সে একটা শ্লোক আওড়াইয়া দিল। গিরৌ কলাপি গগনে চ মেঘ, লক্ষান্তরেহক সলিলে চ পদ্মম। বুঝলি অনিরুদ্ধ, মেঘ থাকে আকাশে আর ময়ূর থাকে পাহাড়ে, দূর অনেক। কিন্তু মেঘ উঠলেই
ময়ূরকে বেরিয়ে এসে পেখম মেলতেই হবে। আর সূর্যি থাকে আকাশে, জলে থাকে পদ্মের কুঁড়ি, কিন্তু সূর্যি উঠলেই পদ্মকে বাপ বাপ বলে পাপড়ি খুলতেই হবে। খাতক মহাজন সম্বন্ধ হলে যেখানে থাকিস না কেন হাজির তোকে হতেই হবে। পালাবি কোথা? অনিরুদ্ধ কথাগুলো ভালো করিয়া বুঝিল না, দাঁত মেলিয়া শুধু নিঃশব্দে হাসিল। কথাগুলোয় রসের গন্ধ আছে। চৌধুরী মুখে মুখেই হিসাব করিল, বিঘেতে 40 টাকা দিলে 3 বছরে 40 তো 60 গিয়ে দাঁড়াবে। এতে নালিশের খরচ চাপালে মহাজনের থাকবে কি বল? তার উপর খাতক আবার যদি খাজনা ফেলে পালায়, তবে তো আমাকে রঘু রাজার মতো ভাঁড়ে জল খেতে হবে। অনিরুদ্ধ তাহার পায়ে ধরিয়া বলিল, আগে আমি আপনার পা ছুঁয়ে বলছি, 1 বছরের মধ্যে সব টাকা শোধ করব আমি। পা টানিয়া লইয়া চৌধুরী বলিল, পায়ে ধরিস না অনিরুদ্ধ, পায়ের ফাটে হাত মুখ ছিঁড়ে যাবে তোর, ছাড়। মিথ্যে বলে নাই। চৌধুরীর কালো কর্কশ চামড়ায় কোনো ব্যাধির জন্যই হোক বা শরীরের কোনো উপাদানের অভাব হেতুই হোক 12 মাস ফাট ধরিয়া থাকে। শীতকালে সাদা ফাটগুলো রক্তাভ হইয়া উঠে। সবচেয়ে ভয়ঙ্কর চৌধুরীর পায়ের তলাকার ফাট, শুষ্ক কঠিন চামড়া, ছুরির মতো ধারালো। পাটা ছাড়াইয়া লইয়া চৌধুরী তারপর সান্ত্বনা দিয়া বলিল, 1 বছরেই যখন শোধ করবি তখন 6 বিঘে কেন 10 বিঘে বন্ধক দিতেই বা আপত্তি কিসের তোর? কাগজে লেখা থাকবে, বই তো নয়। অনিরুদ্ধ চুপ করিয়া রহিল। সে ভাবিতেছিল দেহের গতিকের কথা, দেবতার গতিকের কথা, অর্থাৎ বৃষ্টি অনাবৃষ্টির কথা। কিছু ভয় করিস না, চৌধুরী তার মনের ভাব ধরিয়া ফেলিয়া বলিল, 1 বছরেই শোধ করিস আর 5 বছরেই করিস, তোকে মরতে আমি দেবো না। সুদ আমি বাকি রাখি না, রাখবও না। বাকি থাকলে আসলই থাকবে। তাতে বেইমানি করিস তাহলে ব্রাহ্মণের গণ্ডূষ। চৌধুরী হাসিতে লাগিল। অনিরুদ্ধ বলিল, সুদ আপনি মাসে মাসে পাবেন, ঠিক তো? 3 সত্য করছি আপনার চরণ ছুঁয়ে। তবে দিন 3 পরে আসিস, আমি সব খোঁজ খবর করে দেখি। খোঁজ করবেন? কি খোঁজ করবেন? আর কোথাও বন্ধক টন্ধক দিয়েছিস কিনা? আপনার চরণ ছুঁয়ে বলছি। চৌধুরী বলিল, এইবার চরণ দুটিকে আমার শিকে তুলতে হবে বাবা। তাতে তোরই খারাপ হবে। রেজিস্ট্রি অফিসে যাওয়া হবে না, তুইও টাকা পাবি না। খোঁজ না করে আমি টাকা কাউকে দিই না, দেবও না। অনিরুদ্ধ তবু উঠিল না। শ্রান্ত ক্লান্ত দেশান্তরী উদাসীনের অকস্মাৎ প্রিয়জনকে মনে পড়িয়া যেমন বাড়ি ফিরিবার জন্য ব্যাকুল আগ্রহ জাগে, অনিরুদ্ধও আজ তেমনি ব্যাকুল আগ্রহ জাগিয়া উঠিয়াছে। আবার সেই পূর্বের সংযত সচ্ছল জীবনে ফিরিবার জন্য। সেই ফিরিবার পথের পাথেও চাই তাহার। 4 বছরের বাকি খাজনা সালিয়ানা 25 টাকা 10 আনা, হিসাবে 102 টাকা। সিকি সুদ 500 টাকা 10 আনা। একুনে
100 আনা 2 আনা, খরচা লইয়া 140 কি 45, 150 টাকায় ধরিয়া রাখা ভালো। আরও 100 চাই। সে বলদ একজোড়া কিনিবে। জমি ভাগে না দিয়া একটি কৃষাণ রাখিয়া সে বাপ ঠাকুরদার মতোই ঘরে চাষ করিবে। তাহার নিজের জমি 13 বিঘা। তাহার সঙ্গে অন্য কাহারও বিঘা 5 জমি সে লইতেও পারিবে। সঙ্গে সঙ্গে জংশন শহরে ধানকলে বা তেলকলে একটা চাকরিও লইবে। রাত্রি থাকিতে সে উঠবে। গরু দুটাকে আপন হাতে খাইতে দিবে। কৃষাণ হাল লইয়া যাইবে, সেই সঙ্গে সেও বাহির হইবে, একেবারে সারা দিনের মতো সাজিয়া গুছাইয়া। জমিগুলি দেখিয়া শুনিয়া ওই পথেই চলিয়া যাইবে। সে জংশনে কলের কাজে ফিরিবার পথে আবার একবার মাঠ ঘুরিয়া বাড়ি আসিবে। মদ খাইতে হয়, একটু না খাইলে সে বাঁচিবে না। বোতল কিনিয়া আনিয়া বাড়িতে রাখিবে। পদ্ম মাপিয়া ঢালিয়া দিবে। ব্যাস, কলের মাইনে দৈনিক 8 আনা হিসেবে 4টা রবিবার বাদ দিয়া 13 টাকা। বৎসর 156 টাকা নগদ আয়। ধান, কলাই, গুড়, গম, যব, তিসি, সরিষা চাষ হইবে। নজরবন্দির বাড়ি ভাড়া আছে মাসিক 10 টাকা। ওটা অবশ্য স্থায়ী আয় নয়। এছাড়াও সে বাড়িতে আবার কামারশালা খুলিবে। রাত্রে যাহা পারে, যতটুকু পারে করিবে। দৈনিক 2 গণ্ডা পয়সা রোজগার হইলেও তাহাতেই তাহার দৈনিক নুন তেলের খরচা তো চলিয়া যাইবে। ঋণ শোধ দিতে তাহার কয়দিন। ঋণ শোধ দিয়া সে আরম্ভ করিবে সঞ্চয়। সঞ্চয় হইতে সুদি কারবার। খত তমসুকে নয়, জিনিস বন্ধকি কারবার। ঘাটতি নাই, পড়তি নাই। বৎসরে 1টি টাকা 2 টাকায় পরিণত হইবে। ইহার উপর তাহার বাঁকুড়িয়া আরও আধ হাত মাটি তুলিয়া সে যদি গর্ত করিতে পারে, তবে বাঁকুড়িতে হাজা শুকা থাকিবে না। মাটি তুলিয়া গাড়ি গাড়ি সার এবং মরা পুকুরের পাঁক ঢালিয়া দিবে। উনো ফসল দুনো হইবে। চৌধুরী বলিল, বসে থাকলে তো টাকা মিলবে না অনিরুদ্ধ, আমি খোঁজ খবর করি। তারপর এদিকে বেলাও যে 10টা হলো, আমার আবার স্কুল আছে। অনিরুদ্ধ বলিল, আজই চলুন কঙ্কনা, রেজিস্ট্রারি আপিসে খোঁজ করুন। হাসিয়া চৌধুরী বলিল, আজই? তোর অশ্বতর যে পক্ষীরাজের চেয়েও জিন্দে দেখছি, থামতে চায় না। বেশ, বস তুই, আমি চান করে 2টো খেয়ে নিই। চল আমার সঙ্গে, টিফিনের সময় খোঁজ করব। টিফিনের খোঁজ শেষ হইল না। চৌধুরী বলিল, আবার সেই শেষ ঘন্টা, 3:10 পর আবার অবসর। তুই তাহলে বস। শেষ ঘন্টায় হেড পণ্ডিত চৌধুরীর ধর্ম সম্বন্ধীয় বক্তৃতার ক্লাস। এ ক্লাসটার সময় চৌধুরী প্রায়ই ছেলেদের স্বাধীনভাবে ধর্মচর্চার অবকাশ দিয়া রেজিস্ট্রি আপিসের কাজগুলি সারিয়া থাকে। দলিল দস্তাবেজ বাহির করে, কোথায় কি নিল, কি বেচিল, কে কি বন্ধক দিল ইত্যাদি সংবাদগুলি সংগ্রহ করিয়া রাখে। অনিরুদ্ধ সেই অপেক্ষা করিয়া রহিল। সমস্ত দিন খাওয়া হয় নাই। সে খানকয়েক বাতাসা
কি দু টুকরো পাটালির প্রত্যাশায় পরাণময়রার দোকানে বসিয়া পরাণের তোষামদ করিতে আরম্ভ করিল। পাটালি বাতাসা মিলিল না, কিন্তু ক্ষুধা তৃষ্ণা সে ভুলিয়া গেল। পরাণের বিধবা ভাগ্নী দোকান করে, তাহার সঙ্গে বেশ আলাপ জমাইয়া ফেলিল। 1টা হইতে 3টা 2 ঘণ্টা সময় যেন মেয়েটার হাসির ফুঁয়ে উড়িয়া গেল। চৌধুরী আসিয়া বলিল, দেখা আমার হয়ে গেল অনিরুদ্ধ, বুঝলি? হয়ে গেল আজ্ঞে। হ্যাঁ, তোকে আর আমি ডাকি নাই, দেখলাম গল্পেতে খুব জমে গিয়েছিস। রসভঙ্গ করা পাপ, শাস্ত্র নিষিদ্ধ বলিয়া চৌধুরী বলিল। অনিরুদ্ধ একটু লজ্জিত হইল। টাকা আমি দেব। দেবেন? উৎসাহে অনিরুদ্ধ উঠিয়া দাঁড়াইল। হ্যাঁ, কিন্তু তোর তো আজ সারাদিন খাওয়া হলো না রে। তা এই বাড়ি গিয়ে এই তো কোষখানেক পথ আজ্ঞে। আনন্দের আবেগে অনিরুদ্ধ কোনো কথাই শেষ করিতে পারিল না। আচ্ছা, পরশুদিন আসিস তাহলে। শিগগির বাড়ি যা, মেঘ উঠেছে, ঝড় হবে মনে হচ্ছে। চৌধুরী চলিয়া গেল। মেয়েটি বলিল, তুমি খাও নাই এখনো? তা হোক, এই কতক্ষণ বোঁ বোঁ করে যাব আর চলে আসব। এই বাতাসা কখানা ভিজিয়ে জল খাও। খাও নাই বলতে হয়? বাতাসা ভিজাইয়া জল খাইয়া অনিরুদ্ধ যেন বাঁচিল। টাঙ্গিটা হাতে করিয়া সে নামিয়া হন হন করিয়া বাড়ি চলিল। কিন্তু কঙ্কনার প্রান্তে আসিয়া পৌঁছিতে না পৌঁছিতে ঝড় উঠিয়া পড়িল। পৌষের পর হইতে বৃষ্টি হয় নাই, চারিদিকে রুক্ষ হইয়া উঠিয়াছিল। চৈত্র মাসের মাঝামাঝিতে যেন বৈশাখের চেহারা দেখা দিয়েছে। অকালেই উঠিয়া পড়িয়াছে কালবৈশাখীর ঝড়। দেখিতে দেখিতে চারিদিকে অন্ধকার হইয়া গেল। দুর্দান্ত ঝড়ের তাড়নায় পৃথিবী হইতে আকাশ পর্যন্ত পিঙ্গল ধুলায় ধুলায় ধূসর হইয়া উঠিল। তাহার উপর ঘনাইয়া আসিল দ্রুত আবর্তনে আবর্তিত পুঞ্জে পুঞ্জে মেঘের ঘন ছায়া। দুয়ে মিলিয়ে সে এক বিচিত্র পিঙ্গলাভ অন্ধকার। গোঁ গোঁ শব্দ করিয়া ঝড়ের সে কি দুর্দান্তপনা। অনিরুদ্ধ আশ্রয় লইল একটা গাছতলায়। শিলাবৃষ্টি বজ্রপাতও হইতে পারে, কিন্তু উপায় কি? আবার কে এখন এই দুর্যোগে গ্রামের মধ্যে ছুটিয়া যায়? আর মরণ তো একবার। শোঁ শোঁ শব্দে প্রবল ঝড়। ঝড়ে চালের খড় উড়িতেছে, গাছের ডাল ভাঙিতেছে। বিকট শব্দে ওই কার টিনের ঘরের চাল উড়িয়া গেল। কিছুক্ষণ পরেই নামিল ঝমঝম করিয়া বৃষ্টি। দেখিতে দেখিতে চারিদিক আচ্ছন্ন করিয়া মুষলধারে বর্ষণ। আহ, পৃথিবী যেন বাঁচিল। ঠান্ডা ঝোড়ো হাওয়ায় ভিজা মাটির সোঁদা সোঁদা গন্ধ উঠিতে লাগিল। বৈশাখের আগে এ অকাল বৈশাখী ভালো নয়। চৈতে মথর মথর, বৈশাখে ঝড় পাথর, জ্যৈষ্ঠে মাটি ফাটে, তবে যেন বর্ষা বটে। ভাগ্য ভালো, শিল পড়িল না। তবে একটা উপকার হইল, জমিতে চাষ চলিবে। এ সময় একটা চাষ
5 গাড়ির সারোর সমান। কাটা ধানের গোড়াগুলি উল্টাইয়া দিবে, সেগুলি মাটির ভিতর পচিতে পাইবে। রোদে বাতাসে মাটি ফোঁপড়া নরম হইবে, হাতে তুলিয়া ধরিলেই এলাইয়া পড়িবে আদরিণী মেয়ের মতো। ঝড় জল থামিতে সন্ধ্যা ঘুরিয়া গেল। অন্ধকার রাত্রি, ক্রোশখানেক দীর্ঘ মেঠো পথ। মাঠে কাদা হইয়া উঠিয়াছে, গর্তে জল জমিয়াছে, জায়গায় জায়গায় জলের স্রোতে ভাসিয়া আসিয়া স্তূপীকৃত হইয়া উঠিছে খড় কুটা পাতা, নানা আবর্জনা। চারিদিকে ব্যাঙগুলো জলের সাড়ায় ও স্বাদে মুখর হইয়া উঠিয়াছে। মধ্যে মধ্যে বিষধর সরীসৃপের সাড়া পাওয়া যাইতেছে, সুদীর্ঘ দেহ লইয়া সরসর শব্দে চলিয়া যাইতেছে। কিন্তু অনিরুদ্ধের কোনো দিকে ভ্রূক্ষেপ নাই। টাঙ্গিটা হাতে করিয়া সে নির্ভয়ে চলিতে লাগিল। গান ধরিল। সাপ, সাপের প্রাণের ভয় নাই। উচ্চ কণ্ঠে গান শুধু তাহার আনন্দের অভিব্যক্তি নয়, সরীসৃপের প্রতি সরিয়া যাইবার নোটিশ। সে নোটিশ সত্ত্বেও যদি কাহারও দুর্মতি হয়, মাথা তুলিয়া গর্জন করে, তবে তাহার হাতে আছে এই টাঙ্গি। সাপ। সে হাসিল। যেবার সে 2খানা জমি কাটিয়া 1খানা বাঁকুড়িতে পরিণত করে, সেবারে একটা পুরনো পগার কাটিবার সময় কালকেউটে মারিয়াছিল 12টা। তাহার মধ্যে 5টা ছিল 4 হাত করিয়া লম্বা। সাপ কি, অপর কোনো জানোয়ারকেও সে ভয় করে না, ভয় তাহার মানুষকে। ছিরুকে আগে গ্রাহ্য করিত না, কিন্তু শ্রীহরি এখন আসল কালকেউটে। চৌধুরীও ভীষণ জীব। ঝড়ে গ্রামটা তছনছ করিয়া দিয়াছে। গাছের ডাল ভাঙিয়াছে, পাতায় খড়ে পথে ঘাটে আর চলা যায় না। চণ্ডীমণ্ডপের ষষ্ঠীতলায় বকুল গাছটার বড় ডালটাই ভাঙিয়া পড়িয়াছে। চালের ঘর সকলেরই কিছু না কিছু উড়িয়াছে। হরেন্দ্র ঘোষাল 1খানা ঘর করিয়াছিল গম্বুজের মতো, উঁচুতে প্রায় মাঝারি তালগাছের সমান। সেইখানা চালটাকে একেবারে উপড়াইয়া হরিশ মোড়লের পুকুরের জলে ফেলিয়া দিয়াছে। বায়েনপাড়া বাউরিপাড়ার দুর্দশার একশেষ হয়েছে। তালপাতা এবং খড়ে ছাওয়ানো ঘরগুলির আচ্ছাদন বলিতে কিছু রাখে নাই। তাহার উপর বর্ষণে দেওয়াল গলিয়া, মেঝে ভিজিয়া কাদা সপ সপ করিতেছে। যাক, দেবু ভাইয়ের কিছু যায় নাই। আহা, বড় ভালো লোক দেবু ভাই। জগনের ডাক্তারখানার কেবল বারান্দার চালটা আধখানা উল্টাইয়া গিয়াছে। আশ্চর্য, শ্রীহরি ব্যাটার কোনো ক্ষতি হয় নাই। টিনের ঘরে ব্যাটা লোহার দড়ির টানা দিয়াছে। এই রাত্রেই রাঙাদিদি ঘরের খড়কুটা পরিষ্কার করিতে করিতে দেবতাকে গাল পাড়িতেছে। আপনার বাড়ির সম্মুখে আসিয়া অনিরুদ্ধ দাঁড়াইল। দাওয়ায় বসিয়াছিল যতীন। সে বই পড়িতেছিল। প্রশ্ন করিল, কে? আগে আমি, অনিরুদ্ধ। কোথায় ছিলেন সমস্ত দিন? কাজে গিয়েছিলাম বাপু। কথাটা বলিয়া অনিরুদ্ধ অন্ধকারের মধ্যেও তীক্ষ্ণ দৃষ্টিতে চালের দিকে চাহিয়া দেখিল। যতীন একটু আশ্চর্য হইয়া গেল। অনিরুদ্ধ
আজ সুস্থ কথাবার্তা বলিতেছে। এ অবস্থাটা যেন অনিরুদ্ধের পক্ষে অস্বাভাবিক। সে আবার প্রশ্ন করিল, শরীর ভালো আছে তো? কি দেখছেন? দেখছি চালের অবস্থা। না, উড়ে নাই কিছু, কেবল কোঠাঘরের পশ্চিম দিকের চালের খড়গুলা আতঙ্কিত সজারুর কাঁটার মতো উপরের দিকে ঠেলিয়া উঠিয়াছে। আসছি বাপু, অনেক কথা আছে। সে বাড়ির ভিতরে চলিয়া গেল। কিছু খাইতে হইবে, পেট হু হু করিয়া জ্বলিতেছিল। পদ্ম বাড়ির উঠান হইতে পথঘাট পর্যন্ত সব ইহারই মধ্যে পরিষ্কার করিয়া ফেলিয়াছে। ওই যে ওপাশের দাওয়ায় বসিয়া রহিয়াছে, ওটা কে? একটা ছেলে। কে? ওই বাউন্ডুলে তারিণীর সেই ছেলেটা? জংশনে ভিক্ষা করিতে করিতে এখানে আসিয়া জুটিল কে করিয়া? পদ্মের কাছে আসিয়া বলিল, ওটা কোথা থেকে এলো? অনিরুদ্ধকে সুস্থ দেখিয়া পদ্ম অবাক হইয়া গেল। অনিরুদ্ধ এবার ছেলেটাকে বলিল, এখানে কোথা থেকে এসে জুটলি? হাসিয়া পদ্ম বলিল, নজরবন্দি নিয়ে এসেছে আজ জংশন থেকে, বাবুর চাকর হবে। যত মরা গাঙের ঘাটের জড়ো। দে, এখন খেতে দে দেখি। ঘরে কি আছে? শুনিবার মাত্র পদ্ম সঙ্গে সঙ্গেই উঠিল। যাইতে যাইতে বলিল, জংশন স্টেশনে কার কি চুরি করেছিল, লোক ধরে মারছিল, নজরবন্দি ছেলে ছাড়িয়ে নিয়ে এসেছে। অনিরুদ্ধ বিরক্ত হইয়া উঠিল। কোনোদিন আবার তাহার বাড়ির কিছু কিংবা ওই নজরবন্দির কিছু চুরি করিয়া না পালায় ছেলেটা। সে রূঢ় স্বরে বলিল, এই ছোড়া, কোথায় চুরি করেছিলি? কি চুরি করেছিলি? ছোড়া ভীত অথচ ক্রুদ্ধ জানোয়ারের মতো মাথা হেঁট করিয়া আর চোখে তাহার দিকে চাহিয়া রহিল। কোনো উত্তর দিল না। পদ্ম বলিল, কি ধারার মানুষ গো তুমি? নিয়ে এসেছে অন্য একজন, তোমার বাড়িতে তো আর আসে নাই। তুমি বকছো কেন বলো তো? তাছাড়া ছেলে মানুষ, অনাথ, ওর দোষ কি? যা রে বাবা, তুই উঠোনে তোর মুনিবের ওই দিকে যা। ছোড়াটা কিন্তু তেমনি ভঙ্গিতে সেইখানে বসিয়া রহিল, নড়িল না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন আবার নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।